বলি কি রে, কত বেলা হয়েছে, এখনো ঘর ঝাড়ু দিচ্ছিস? বাকি কাজগুলো করবি কখন? এই তো মা, আমার কাজ প্রায় হয়েই গেছে। সবকিছু গোছানো শেষ, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দেওয়াই বাকি ছিল। সবকিছু শেষ মানে? আমি তো দেখছি এখনো কত কাজ পড়ে আছে। এখনো জল আনা হলো না, জল আনবি কখন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। এই তো ঝাড়ু দেওয়া শেষ হলেই আমি জল নিয়ে আসছি। যত সব কাহিনী, কোনো কাজ ভালোভাবে করতে পারিস না তুই। তোর মা মরার আগে তোকে ভালোভাবে কোনো কাজ শিখিয়ে দেয়নি। এখন যত জ্বালা হয়েছে আমাদের। তুই এখান থেকে যা তো, তাড়াতাড়ি জল নিয়ে আয়। জল আনতে যদি আবার দেরি হয় না, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি এক্ষুনি যাচ্ছি মা। রঘু, এই রঘু, কই তুই? একবার একটু বেরিয়ে আয় তো, তোর সাথে কথা আছে। আরে গেল কোথায় সব? কোনো সারা শব্দ পাচ্ছি না তো। আরে হরিদাস কাকা, তুমি এখানে কি করছো? আমি তো এতক্ষণ বাইরে ছিলাম। ও, তুই এতক্ষণ কাজে ছিলিস, আর আমি তোকে মিছে মিছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি। এই জন্যই তো বলি, কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। সেসব কথা বাদ দাও, আগে বলো কিসের জন্য এসেছো? এসেছি তোর জন্য একটা প্রস্তাব নিয়ে। জমিদারের মেয়েকে তো চিনিস, ওই মেয়েটাকে তুই বিয়ে করবি। মেয়েটার জন্য ছেলে খোঁজা হচ্ছে। তুমি কি আমার সাথে মজা করতে এসছো কাকা? কোথায় জমিদারের মেয়ে আর কোথায় আমি গরিব চাষা? আরে বাবা, এই বিয়ের জন্য তেমন কোনো পাত্র তো লাগবে না, গরিব হলেই হবে। মেয়েটা সারা দিন সৎ মায়ের অত্যাচারে নিঃশ্বাস নিতে পারে না। কি বলো কাকা, জমিদারের মেয়ে হয়েও এত কষ্ট সহ্য করতে হয়? তা নয় তো কি, তোকে একটা কথা বলি, মেয়েটাকে বিয়ে করে অন্তত ওর সৎ মায়ের হাত থেকে ওকে মুক্ত কর। কিন্তু কাকা, আমাদের এই অভাবের ঘরে এসে জমিদারের মেয়ে থাকতে পারবে তো? পারবে পারবে, সৎ মেয়ের অত্যাচার সহ্য করবার থেকে অভাবে থাকা অনেক ভালো। তাহলে বল, বিয়ের বন্দোবস্ত শুরু করব? ঠিক আছে কাকা, তুমি বন্দোবস্ত শুরু করে দাও। যেহেতু তুমি বলেছো, আমি তো তোমার কথা ফেলতে পারি না। বেশ, তাহলে ওই কথাই রইল। আমি বাকি সবকিছু তোকে জানিয়ে দেব। হ্যাঁ, হঠাৎ করে আবার বিদায় নিতে হবে কেন রে? তোকে তো আমি বিদায় করেই দিতে চাই। যা যা যা, বেঁচে থাক, অনেক ভালো থাক। মা, তুমি একবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার খুব ইচ্ছে করছে। তুই এখন একটা চাষার বউ, এই চাষার বউকে আমি জড়িয়ে ধরবো? সেটা তুই ভাবলি কি করে রে? আমি জমিদার বাড়ির বউ, এটা মাথায় রাখবি। আহা ললিতা, এসব কি হচ্ছে? থামো তুমি এবার একটু। ফুলমতি, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর ভালো মতো খেয়াল রাখতে পারিনি। না না বাবা, তুমি ক্ষমা চাইছো কেন? আমি তো এতদিন ভালোই ছিলাম, আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তার উপরে আমার ভরসা আছে। আমাকে আশীর্বাদ করো। রঘু বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। চলো ফুলমতি। বিয়ে হয়েছে অভাবের ঘরে, আবার বলছে কোনো অযত্ন হবে না। হাহ, অবশেষে মেয়েটার কপালে ওই চাষাভুষাই রইলো। ললিতা, তোমাকে একবার চুপ থাকতে বলেছি। এসব কি ধরনের কথা? ওরা এখান থেকে গেলে তারপর তুমি না হয় কিছু বলো। কেন গো, তোমার মেয়ে জামাইয়ের বুঝি বড্ড মান সম্মান? এসব কথা বলে তার মান সম্মান খোয়া যাবে? আরে এসো এসো বাবা, বসো। এতক্ষণ লাগলো কেন তোমাদের আসতে? বাবা, বাড়ির কাজকর্ম করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই আসতে দেরি হলো। বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের আনবার মতো কিছুই নেই। এগুলো রাখুন, এগুলো হলো আমাদের জমির কচু, উপহার স্বরূপ রেখে দিন। কি বললে, কি বললে তুমি? এই কচু নিয়ে এসেছো? জমিদার বাড়ির অষ্টমঙ্গল আছে তো, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোমার সাহস হলো কি করে বাড়িতে কচু নিয়ে ঢোকার? থাক না ললিতা, তুমি বরং কচুগুলো ঘরের ভেতরে রেখে দাও। চুপ থাকো তুমি। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। আমার বাড়িতে কচু নিয়ে এসে আমাকে অপমান করা হচ্ছে। আসলে আমরা আপনাদের অপমান করতে চাইনি, ভেবেছিলাম আমাদের জমির কচু আপনারা পেয়ে খুশি হবেন। আমাদের বাড়িতে কোনো কালে কচু রান্না করা হয় না, এমনকি আমাদের বাড়ির কাজের লোকেরও ক্ষেত্রেও না। আর তুমি আমাদের জন্য জামাই হয়ে কচু নিয়ে এসেছো? এভাবে অপমান কেন করছো মা? যতটুকু আমাদের সম্বল, আমরা তো ততটুকুই নিয়ে এসেছি। তোদের সম্বল ছিল না খালি হাতে চলে আসতিস, তাও দুটো কথা শুনে আমি চুপ করে থাকতে পারতাম। কিন্তু কচু নিয়ে এসে আমাদেরকে অপমান করার কি মানে? আমরা তোমাদেরকে অপমান করতে চাইনি মা। বাবা, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না। তোর বাবা আবার কি বোঝাবে আমাকে? হ্যাঁ,
এখন এই মুহূর্তে এইসব কচু নিয়ে বাড়ি থেকে বের হতো না, আর কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে তোদেরকে না দেখি। কই গো, তোমার কাজ হলো? কাজগুলো হয়ে গেলে এদিকে একবার এসো তো। এখনো কাজ হয়নি, কাজগুলো শেষ করেই আসছি, একটু দাঁড়াও। কে রে রঘু, কি করছিস তুই? আরে গোপাল কাকা, তুমি? আরে এসো এসো, বসো এখানে। এই তো চাষের জিনিসপত্রগুলো ঠিকঠাক করছিলাম। বলছি, তোদের যে চাষের জমিটা আছে, এবার কি চাষ করবি? কচু চাষ করবি নাকি? আর কচু? কচু দিয়ে লাভ কি? শুধু শুধু কচু চাষ করে কোনো লাভ হবে না কাকা। কি বলছিস, হবে না? বাজারে কচুর কত চাহিদা তা তুই জানিস। চড়া দামে বিক্রি হয়, আর চাষ করতেও তো অল্প খরচ হবে। আরে গোপাল কাকা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ঘরে এসো। না রে, আমি বসবো না। আরে তুই একটু রঘুকে বোঝা না, ওর জমিতে যেন এবার কচু চাষ করে। অল্প খরচে বেশি লাভ হলে ক্ষতি কোথায়? কি গো, তুমি বারণ করছো কেন? আবারও কচু চাষ করব আমরা? তাতে কি হয়েছে কাকা, তুমি সবকিছু ঠিকঠাক করো তো। আমরা একবার কচু চাষ করব, যাতে অল্প খরচে বেশি লাভ করা যায়, সেটাই তো ভালো আমাদের। এই তো ফুলমতির মাথায় বুদ্ধি আছে। বেশ, আমি সব ঠিক করছি তবে। কি যে হলো এবার! ভাবলাম ওইটুকু জমিতে কচু চাষ করব, সবকিছু ঠিকঠাক, এদিকে বর্ষা কমছে না, কি যে করব। কি আর করার আছে, জমির যা অবস্থা, তাতে তো সেখানে সাঁতারও কাটা যাবে না। এর চেয়ে বরং ঘরের ভেতরে চাষ করছি, এটাই ভালো। কিন্তু এখানেও তো জল কম নেই, হাঁটু সমান জলে কচু হবে নাকি? হবে গো হবে, কয়েকদিনের মধ্যেই দেখবে ঘরের সব জল নেমে গেছে, কিন্তু জমির জল তো নামবে না, তাই এখানেই হবে, চিন্তা করো না। তুমি কত কিছু বোঝো, আর আমি এত বছর চাষবাস করেও এত কিছু বুঝি না। তোমার অত কিছু বুঝে কাজ নেই, আমি তো আছি। তুমি একটা কাজ করো, কচুগুলো লাগানোর কাজ শুরু করে দাও, দেখবে এই বর্ষায় আমাদের কচুই সব থেকে সেরা হবে। তোমার কথাই যেন সত্যি হয়, না হলে এবছর না খেয়ে থাকতে হবে। আমি যখন আছি তখন তোমাকে না খেয়ে থাকতে হবে না, যে করেই হোক এই কচুর ফলন বৃদ্ধি করেই ছাড়বো। বেশ, তাহলে তোমার উপরে ভরসা করেই আমি চাষবাস শুরু করলাম। এই ইলিশ নিয়ে যান, ইলিশ নিয়ে যান, ইলিশ টাটকা টাটকা ইলিশ আছে, বড় বড় ইলিশ দেখুন, একদম রূপালী ইলিশ নিয়ে যান, নিয়ে যান। কি গো কাকা, বাজারে মানুষজন এত কম কেন? তোমার ইলিশ মাছই তো বিক্রি হচ্ছে না, তার উপরে আমি আবার কচু নিয়ে বসেছি। আরে চিন্তা করিস না, দেখ তোর কচু কিভাবে বিক্রি হয়, দেখ। আরে বাহ, তোমার কাছে তো ভালো ভালো কচু আছে। সারা বাজার তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো পেলাম না। আরে কচুগুলো নিয়ে নেন, খুব ভালো কচু। তার সাথে যদি আবার এই ইলিশ মাছগুলো নিয়ে যেতে পারেন, কচুর সাথে ইলিশ মাছ রান্না করলে দারুণ হবে। তা অবশ্য ঠিক, ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এই কচু আর ইলিশ নিয়েই যাব। বর্তমানে কচুর যা চাহিদা, কোথাও কচু পাওয়া যায় না। তা দাম কত ভাই? আরে দামের আবার কি আছে, আপনি যা দেবেন তাতেই হবে। আরে না না, এভাবে তো আর নেওয়া যায় না, বাজারে কচুর চাহিদা অনেক। তুমি একটা দাম বলো, আমি সেই দামেই কিনে নেব। আরে এই রঘু, দাম বলছিস না কেন? দাম বলে দে, তাহলে তোর কচুর চাহিদা দেখবি আরো বেড়ে যাবে। তোর কচুর সাথে সাথে আমার ইলিশ মাছও বিক্রি হয়ে যাবে। বেশ, তাহলে 400 টাকা কেজি দিন। শুধু 400 টাকা? এতে তোমার লাভ হবে তো? হবে হবে, এতেই আমার লাভ হয়ে যাবে, এর বেশি আমার চাই না। বেশ, তাহলে আমাকে বরং 2 কেজি দিয়ে দাও। আর রতন কাকা, আমাকে বরং বড় দেখে একটা টাটকা ইলিশ মাছ দাও তো। কিন্নিমা, আপনি একটা খবর জানেন নাকি? গ্রামে কিন্তু একটা দারুণ খবর রয়েছে। কি বলছিস? কি খবর উঠেছে আবার? ওই যে আপনার মেয়ে জামাই আছে না, ফুলমতির যে চাষা জামাইটা, ও কিন্তু কচু বিক্রি করে এখন বড়লোক হয়েছে। কি বলছিস তুই? ওসব ভুয়া খবর। দেখ, মানুষ কি এমনি এমনি এসব রটাচ্ছে। আরে না না, আমার কাছে পাক্কা খবর আছে। আমি জানি ওরা কচু বিক্রি করে এতই বড়লোক হয়েছে যে ওরা এখন নতুন বাড়ি করছে। এসব কি করে সম্ভব? ওই চাষাটা কিভাবে এত বড়লোক হয়ে যেতে পারে, তাও আবার ওই সামান্য কচু বিক্রি করে? ওর কচুকে আপনি সামান্য কচু বলছেন? ওর কচুর চাহিদা এখন সর্ব জায়গায় ছড়িয়ে গেছে, এমনকি আপনাদের যে বাজার রয়েছে সেখানেও পাওয়া যাচ্ছে। আমি তো ভেবেই পাচ্ছি না, ওই চাষা এত কিছু করলো কি করে। দেখি ওর ব্যবসা কতদিন চলে। কচু বিক্রি করে আর কতদিন কি করতে পারবে? এরপর যেই চাষা সেই চাষাই হয়ে যাবে।
আমার কিন্তু তেমন বলে মনে হচ্ছে না। এবার যে টাকা কামাচ্ছে তাতে আরো কয়েক বছর বসে বসে খেতে পারবে। কচুর যা দাম। করলে করুক, তাতে আমার কি কম আছে নাকি? আমিও জমিদার বাড়ির বউ, কোনো চাষাভুষোর বউ নই। হ্যাঁ, কই গো, তোমার তৈরি হওয়া হলো? আর কত সাজগোজ করবে শুনি? এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমার তৈরি হওয়া হয়ে যাবে। তোমাদের এই একটাই দোষ, কিছুক্ষণ কিছুক্ষণ করতে করতে টানা 1 ঘন্টা লাগিয়ে দেয়, তবুও তাদের সাজগোজ শেষ হয় না। বলি রঘু, শ্বশুর বাড়িতে তো যাচ্ছিস, খালি হাতে যাওয়া ঠিক হবে না। এই নে, তোর জন্য একটা বড় মাছ এনে মাছ নিয়ে এসেছি, এই মাছটা নিয়ে যা। আরে রতন কাকা, তুমি দেখছি আমার জন্য মাছ নিয়ে এসেছো। মাছের আবার কি দরকার ছিল? আমরা তো মাছ নেব না, আমরা কচু নিয়ে যাব। কেন রে, মাছ নিয়ে গেলে কি সমস্যা? একদিন এই কচু দিয়ে আমাদেরকে অপমান করা হয়েছিল। এই কচু তো তাদেরই আশীর্বাদ, তাই তাদেরকে এই উপহার স্বরূপ আবার কচুই দিতে যাচ্ছি। ওগো, আমার বড্ড ভয় করছে গো। এবার আবার মা কিছু বলবে না তো কচু নিয়ে গেলে? বললে বলবে, তবে আগেরবার যেমন মাথা নিচু করে বেরিয়ে এসেছিলাম, এবার আর তেমন মাথা নিচু আমরা করব না। তাহলে কি এই মাছটা নিয়ে যাব না? তুমি কষ্ট করে নিয়ে এসেছো কাকা, তুমি বরং রেখে যাও। আমরা না হয় মাছটা রান্না করে খাবো, আর তোমাকেও খাওয়াবো, কেমন? ওই যে আবার এসেছে তোমার মেয়ে আর মেয়ের ঘরের জামাই, ওই পচা কতগুলো কচু নিয়ে। প্রতিবার এই কচুগুলো এনে কি লাভ পায়? আমার বাড়ি কি গরিবের আখড়া? চুপ করো তো ললিতা, তুমি বারবার আমার মেয়ে আর আমার মেয়ে জামাইকে অপমান করছো। আমি কি সাধে অপমান করছি? আমি তো জানি ওদের টাকার অভাব নেই, অন্য কোনো কিছু নিয়ে আসা যেত না নাকি? মানছি আপনারা জমিদার, জমিদারের মতো এত টাকা পয়সা আমার না থাকলেও আপনার বাড়িতে 1 মাস ভরপুর বাজার করে দেওয়ার টাকা পয়সা আমার আছে। তাহলে বারবার কচুগুলো আনছো কেন? হ্যাঁ, এই কচুর ভেতরে তুমি কি দেখেছো? প্রথমবার এনেছিলাম হাতে টাকা পয়সা ছিল না বলে, আর দ্বিতীয়বার আনলাম এই কচু আপনাদের আশীর্বাদ বলে। আপনারা কচু নিয়ে অপমান করেছিলেন বলেই কিন্তু আজকে কচু বিক্রি করে আমি এত বড় লোক। বাবা, তুমি তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না, ও আসলে কচু খায় না তো। কচু যখন খায় না, কচু খাওয়াতে হবে। আমার শ্বশুর বাড়ির কচু বলে কথা, তোমাকে খেতেই হবে মা। ওসব অখাদ্য কুখাদ্য আমি খাই না। না খেলে না খেয়ে থাকবে, তবুও আমি আর একটা কথাও সহ্য করব না। আমার মেয়ে জামাই নামে আর একটা বারও অপমান করবে না তুমি। এদের নাটক দেখে আমি আর বাঁচি না, যত সব। গিন্নিমা, আমাকে কি কাজটা করতেই হবে? আমার বড্ড ভয় করছে, আমি বড্ড ইঁদুরে ভয় পাই, বুঝতে পারছেন না কেন? একদম চুপ, তোকে যেই কাজ করতে বলেছি সেই কাজ কর, না হলে কিন্তু একদম বাড়ি থেকে বের করে দেবো তোকে। ঠিক আছে, আমি ইঁদুর ছাড়ছি। ওরে বাবা গো, আমাকে গো বাঁচাও, আমি ইঁদুর কামড়ে দিল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কি হচ্ছে কি এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন? নন্দু, এখানে কি করছিস? তোর কি হয়েছে? আমাকে ইঁদুরে কামড়ে দিয়েছে। গিন্নিমার কথা মতো আমি ঘরে ইঁদুর ছাড়তে এসেছিলাম, উল্টে ইঁদুর আমাকেই কামড়ে দিল। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। কি বললি তুই? ললিতা, তুমি আমার মেয়ের ক্ষতি করবার জন্য ঘরে ইঁদুর দিতে এসেছিলে? তোমার এত রাগ আমার মেয়ের উপরে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। তুমি চুপ করো, আমার ভাবতেও লজ্জা লাগছে। একদিন এই মেয়েটার জন্যই তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। ওগো, তুমি আমার একটা কথা শোনো, আমাকে ক্ষমা করো। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না, যাও বলছি। ফুলমতি, তুই অন্তত তোর বাবাকে একটু বুঝিয়ে বল না আমাকে ক্ষমা করে দিতে। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। ও বাবা, মা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে আর রাগারাগি করে কি হবে? শত হোক, উনি তো আমার মা। এই মহিলা তোর ক্ষতি করতে চেয়েছিল, তোকে কম অপমান করেনি। জীবনে কত অত্যাচার সহ্য করেছিস তোর মনে আছে? তারপরেও তুই এই মহিলাকে ক্ষমা করে দিতে বলছিস? হ্যাঁ বাবা, আমি ক্ষমা করে দিতে বলছি। আমার মা মারা যাওয়ার পর এনাকেই তো আমি আমার মা মেনে এসেছি। আমি আমার মায়ের ক্ষতি হোক সেটা কি করে চাই? দেখলে তুমি যার ক্ষতি করতে চেয়েছিলে, সেই মেয়েই এখন তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে। আমাকে ক্ষমা কর মা, আমি তোর কত ক্ষতি করতে চেয়েছি, আসলে তোকে কোনোদিন সহ্যই করতে পারিনি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা, শুধুমাত্র তুমি আমাকে একটু মেয়ের মতো ভালোবেসো, তাহলেই হবে।
আরে বা ফুলমতি, তোদের এত বড় বাড়ি! এ তো দেখছি আমাদের জমিদার বাড়ির থেকেও বড়, আর কি সুন্দর সাজানো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো মা, তোমাদের আশীর্বাদের জন্যই এত বড় বাড়ি করতে পেরেছি। আর সবকিছুই হলো রঘুর পরিশ্রমের ফল। তোদের আমি অনেক আশীর্বাদ করি, তোরা অনেক বড় হ। বলি জামাই বাবাজি, বাড়ি তো একখান করেছো, এবার তো গ্রামের সবাই বলবে জমিদারের মেয়ের জামাইয়ের বাড়ি জমিদারের থেকেও বড়। আজকে তুমি চাষা আছো ঠিক আছে, কিন্তু আমাদের মৃত্যুর পর এই জমিদারের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। না না, এই দায়িত্ব আমি চাই না। আমি বরং এই চাষবাস করেই ভালো আছি। আজকে আমি সত্যিই গর্বিত। মনে হচ্ছে তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়ে বড্ড ভালো কাজ করেছি। এদিকে আমি রঘুর সাথে ফুলমতিকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম, ফুলমতির ভাগ্য নষ্ট করতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই চাষার ঘরে ফুলমণি কোনোদিন সুখী হবে না। আরে আরে মা, তোমার আবার হঠাৎ করে কি হলো বলো তো? তুমি আবার পায়ে ধরতে আসছো কেন? আমাকে ক্ষমা করে দে। আমি তোর জীবনটা নষ্ট করার জন্য কত কিছুই না করেছি, কিন্তু ওপরওয়ালা তোর জীবনটা নষ্ট করেনি রে। তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? বরং তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। তুমি রঘুর সাথে আমাকে বিয়ে না দিলে আমি এত সুখ পেতামই না।